ইউনূস সরকার বোধহয় একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিকভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে, এবং সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি। আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি, তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে, ঠিক যেই ভাষায়, ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকশোর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো, আমার বিয়ে করছি না কেন, টিপ লাগাচ্ছি কেন, আমি বাঙালি সাজ শাড়ি পরে আছি কেন, মাথায় কাপড় নাই কেন, আওয়ামী লীগের বট বাহিনী ঠিক যেই ভাষায় আক্রমণ করতো, এই এনসিপি কিংবা তাদের তথাকথিত জেনজির বাহিনী বট দিয়ে ঠিক একই ভাষায় আমাকে আক্রমণ করে। আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু এখন অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়। দেখান সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটাতে আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা রুমিন ফারহানা, আমরা প্রতিবাদ জানালাম গাজায় নৃশংস হামলার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। পুরো পৃথিবীর লোক আমাদের এই সংহতি দেখলো নাকি আমরা যে জুতা চোর সেটা দেখলো? আমি আপনার প্রশ্নে যাবার আগে আমার ভাইয়ের প্রশ্নের কিছু উত্তর দিতে চাই। আমার ভাই অত্যন্ত উল্লসিত, আনন্দিত যে একজন চমৎকার সুদর্শন ব্যক্তি যিনি বিদেশ থেকে বাংলাদেশে এসে অসাধারণ ইংরেজিতে একটি প্রেজেন্টেশন রাখেন। খুব সম্ভবত প্রেজেন্টেশনটি বাংলায় রাখলে এতটুকু প্রশংসিত হতো কিনা আমার সন্দেহ আছে, বাট যেহেতু ফরেন ডেলিগেটরা আছে ডেফিনেটলি ইংরেজিতেই তো রাখার কথা। চমৎকার ইংরেজি বলেছেন, কিন্তু তার সেই প্রেজেন্টেশনের মধ্যে আমাদের অবকাঠামোগত দুর্বলতা, কর ব্যবস্থাপনার জটিলতা, ঋণ পেতে সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, জমির দুষ্প্রাপ্যতা, কোনো ওয়ান স্টপ সার্ভিস বাংলাদেশে নাই, গ্যাস বিদ্যুতের সংকট, ঠিকমতো রিটার্ন তুলতে না পারা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতি। এই কোনটা সমস্যার সমাধান এই সরকার কি বলেছিল আমি ঠিক জানি না। প্রেজেন্টেশনে কি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়েছিল? কারণ আনলেস এন্ড আনটিল ইউ অ্যাড্রেস দি অ্যাটলিস্ট ইউ মানে আপনি রাজি হন যে এই সমস্যাটি আছে, আপনি বিষয়টি স্বীকার না করেন, ততক্ষণ পর্যন্ত আসলে সমাধানের তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি জানি না যে এই 11টি সমস্যা যেটি আমি বললাম, যে কথাগুলো বছরের পর বছর আলোচনা হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা। এবং খুবই সঠিকভাবে আপনি প্রশ্ন তুলেছেন, যখন এত বড় একটি সম্মেলন হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের এফডিআই করার জন্য আমরা বারবার অনুরোধ করছি, ঠিক তখনই দরজার বাইরে যখন বাটার দোকান লুট হয়, যেটি একটি ইন্টারন্যাশনাল চেইন, কিংবা যখন কেএফসির দোকানে হামলা হয়, তখন আসলে তারা কতটুকু স্বস্তি বোধ করেন? এটা কি ভিক্ষা চাই না মা কুকুর সামলাও অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছি কিনা, এই প্রশ্ন তো আমি রাখতেই পারি। আমার ভাই দেখলাম খুবই চমৎকার ভাবে সরকারকে ডিফেন্ড করছে। দেখুন, যেভাবে হাসিনা বলতো বিকল্প দেখান, এরাও তেমনি বলে ইউনূসের বিকল্প দেখান। ঠিক যেভাবে শেখ হাসিনা সকল দায় বিএনপিকে দিত, ঠিক একইভাবে ওরাও দেখছি সকল দায় কোনো না কোনো দলের ঘাড়ে দিয়ে পার পেতে চাইছে, এবং বেশিরভাগ সময় সেটি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ, এর ঘাড়ে দায় দিয়ে পার পেতে চাইছে। আপনার মতো করে আপনাদের দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ছেলেদের দিয়ে একটা দল গঠন করেছেন, অনেকে এর বিরোধিতা করেছে, কিন্তু আমরা করিনি। ডক্টর ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ, তাকে আমরা এখনো শ্রদ্ধা করি। আপনার মানে ডক্টর ইউনূস যেহেতু এতই বিবেক আছে, এতই সত্য জানেন, তাহলে ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন? আপনি পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন, নির্বাচনে অংশ নিন, জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে। তিনি আরো বলেছেন বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন, বিএনপি রাস্তায় নামলে কি হবে শেখ হাসিনার দিকে তাকান। দুটি প্রশ্ন, ছেলেদের রাস্তায় ঠেলে দিচ্ছেন কেন, এমন বক্তব্য দিয়ে তিনি কি বুঝিয়েছেন? দ্বিতীয়ত, বিএনপি রাস্তায় নামলে এই সরকারের কি হতে পারে যা শেখ হাসিনার ক্ষেত্রে আপনারা করেছিলেন? শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি 16 বছর আন্দোলন করেছে, কি হয়েছে সেটা দেখা গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে। প্লিজ, মানে আপনি কি সত্যি বিশ্বাস করেন নিকোলা কিছু তো প্রশ্ন করার জন্য আমাকে প্রশ্ন করি? আমার সাংবাদিকদের বিশ্বাস থাকে না। 30 দিনের আন্দোলনের এই শেখ হাসিনার পতন হয়েছে, এর আগের 15 বছর আপনি মুছে ফেলতে পারেন? তাহলে কি আপনি বলতে চান যে 71 সালে কেবলমাত্র 1 বছরের যুদ্ধ হয়েছে, আমাদের সেই 47 থেকে ভাষা আন্দোলন, 6 দফা ইত্যাদি 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 এগুলোর কোনো ভূমিকা ছিল না? তাই কি বলা যায় প্রত্যেকটা অভ্যুত্থানের, প্রত্যেকটা আন্দোলনের, প্রত্যেকটা যুদ্ধের পেছনে একটা দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাস থাকে, একটা দীর্ঘ সময় বঞ্চনার ইতিহাস থাকে, একটা দীর্ঘ ত্যাগের ইতিহাস থাকে? মুক্তিযুদ্ধে যেমন আপনি কাউকে এক ব্যক্তির সকল ক্রেডিট দিতে পারেন না, ঠিক একইভাবে আপনি 5ই অগস্টের যে গণ অভ্যুত্থান, সেটাও আপনি 36 দিনের ফ্রেমে কখনোই আটকাতে পারেন না। আমি লক্ষ্য করছিলাম ঠিক শেখ হাসিনা নিজেকে অনির্বাচিত বলে ভীষণ আঘাত পেতেন এবং তিনি বড়ই কষ্ট পেতেন। আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন সরকারটিও তাই।
কিন্তু আমাদের নতুন সরকারের ভিত্তি হচ্ছে সুপ্রিম কোর্টের রেফারেন্স, যেটা আর্টিকেল 106 দ্বারা এসছে। একটু দেখি তো আর্টিকেল 106 এ ঠিক কি বলেছে, কিছু মনে করেন আমাকে একটু সময় দিতেই হবে আপনার। এমত অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায়, যেটা আগে ছিল এখন নেই, উল্লেখিত প্রশ্নের বিষয়ে বাংলাদেশ সংবিধানের 106 অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এখতিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিযুক্ত করিতে পারিবেন। জরুরি অবস্থা, অন্তর্বর্তীকালীন অবস্থা কেবলমাত্র রাষ্ট্রের নির্বাহী কার্য সম্পাদনের জন্য। আপনি বলেন তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি এই সরকারটি আছে? এই যেই ব্যক্তিটি বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এসছে, আমরা যার মুখে বারবার শুনেছি তিনি রাজনীতি করতে চান না, রাজনীতির ব্যাপারে তার বিন্দু মাত্র আগ্রহ নেই, তিনি যখন ঈদের পরে হাত মেলান, ঈদের দিন সকালবেলা, তখন 5 বছর 3 বছর রব ওঠে। এবং তার আগে থেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক ধরনের ইঙ্গিত আমরা পাই, যখন সার্জিস আলম বলে আপনাকে আমরা আসলে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমার চিরজীবনের স্বপ্ন 5 বছর যদি আপনাকে পেতাম। ওই যে একটা ইন্ডিকেশন, সেই ইন্ডিকেশনটা কিন্তু এখন ধীরে ধীরে বাড়ছে এবং এটি বাড়তেই থাকবে বলে আমরা মনে করছি। দেখুন, আমাদের বিনিয়োগ একটু মাঝখানে একটা প্রশ্ন করি, মানুষ কি চায়, মানুষ কি শুনতে চায়, দেখতে চায়, এটা যদি সরকার বুঝে এবং সেই অনুযায়ী কাজ করে, এতে সমস্যার কি আছে? কাজ যদি করে কোনো সমস্যা নাই, কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি একটা গল্প আসলে না বলেই পারছি না, আমি একটু সময় দেন আমাকে। একজন ভদ্রলোক বিয়ের পর দিন ডিভোর্স দিলেন তার ওয়াইফকে, এটা সত্য ঘটনা। তার ওয়াইফ মানে খুবই আপসেট এন্ড ডিপ্রেসড, এন্ড শি ওয়াজ লাইক, এটা তুমি কেন করলে? বলছে, তুমি আমাকে ঠকিয়েছো, কারণ তুমি যে রূপটা আমাকে দেখিয়েছো এটা আসলে তুমি না। পরদিন যখন মেয়েটি তার আসল রূপে আসলো, হাজবেন্ডের মানে দাবি ছিল যে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে এই চেহারা দেখাওনি, বিয়ের আগে যতবার দেখা হয়েছে তুমি ফুল মেকআপে এসছো, আমি জীবনেও তোমাকে আসল চেহারায় দেখিনি। সো কাজ যদি ইমপ্লিমেন্টেড হয় কোনো অসুবিধা নাই, কিন্তু তারপরেও নিকোল একটা অসুবিধা আছে। অসুবিধাটি হচ্ছে বাংলাদেশ তো সাংবিধানিকভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? ধরুন আপনি 5 জন অনির্বাচিত ফেরেশতা বাংলাদেশে আসলেন, আমি একেবারেই ফেরেশতা বলছি, এই মানুষটির কোনো দোষ নাই, সেই ইউটোপিয়ান মানুষটিকে আপনি 5টি মানুষ আপনি সংগ্রহ করলেন এবং তাদের 5 জনকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভোট ছাড়া বসালেন। সমস্যাটা ঠিক ওই জায়গায়। হয় আপনি সংবিধান পরিবর্তন করে এমন কিছু প্রভিশন আনতেই পারেন, মানে বাংলাদেশের মেজরিটি যদি চায় যে অসাধারণ অনির্বাচিত ব্যক্তিরা যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছেন তারা বাংলাদেশকে রান করবেন, সেটা তারা সেরকম যদি বাংলাদেশের মেজরিটি চায় সেটা হতে পারে, কিন্তু এখন পর্যন্ত তো সেটা চায়নি। আর 2 হচ্ছে, যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা চমৎকার কথা বলছেন, যারা চমৎকার বক্তৃতা করছেন, বক্তৃতা করার ফাঁকে চোখের পানিও ফেলছেন, ঠিক এনি আদার পলিটিশিয়ানের মতোই, তারা যদি মনে করে যে তাদের দক্ষতা, যোগ্যতা, জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে কেন তারা নির্বাচনে আসছেন না? মানে নির্বাচনে করে তো আপনি আসলে অন্য কোনো গ্রহে যাবেন না, ঠিক যেই গদিটিতে আপনি বসে আছেন মানুষ যদি আপনাকে ভোট দেবে ঠিক সেই গদিটিতেই বসবেন। সো আমার তো মনে হয় যে নির্বাচনে আসলে কোনো আপত্তি থাকার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আশিক চৌধুরী কেন অনির্বাচিত সরকারের হাত ধরে যদি ফেরেশতাও আসে সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়? চাটুকারিতা দেখেছি আমরা, এরকম হয়েছে সেখানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আমরা দেখে নেই, দেখছি একটা খোলস, দেখছি কিছু চাটুকর মানুষজন চারপাশে বসা, আর সারাটা দিন ধরে আমরা দেখছি যে সেখানে একজন ব্যক্তিকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে সাজানো হয়েছে, একটা দলকে কেন্দ্র করে পুরো বিনিয়োগ সম্মেলনটাকে, বিনিয়োগ সামিটটাকে গোছানো হয়েছে। দেখেন, আমি সহজ করে বলি, আপনাকে পাবলিক পারসেপশন বুঝতে হবে। ধরেন আমি যদি এখন বলি যারা যারা প্রশংসা করছে তারা কার, আপনি নিজে আইডিগুলোতে ঢুকে দেখেন, যেই জেনজিরা পরিবর্তন চেয়েছিল, আমি বলি মাঝে মাঝে যেই আদমজি ক্যান্টের যে ছেলেটা, রাজুকুত্তরা যে ছেলেটা, ইডেন কলেজের যে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে পরিবর্তনের কথা বলেছিল, তারা আজকে আশিকদের প্রশংসা করছে, তারা আজকে বিনিয়োগ সম্মেলনের প্রশংসা করছে। এখন সেই প্রশংসায় যদি আপনি আপনার উদারতা না দেখান, সেই প্রশংসায় যদি আপনি আপনার সংকীর্ণতা দেখান, এটা আপনার সংকীর্ণতা, এটা আপনার ক্ষীণ দৃষ্টিভঙ্গি, সেই জায়গাটাতে আমার কিছু করার নেই। বা আপনার যদি গাত্র দেওয়া হয় বা আপনার যদি কষ্ট লাগে, ইটস কমপ্লিটলি অন ইউ। এটা ইউনুস সরকারেরও কিছু এখান থেকে কমে যাবে না, আশিক সাহেবেরও কিছু কমে যাবে না। আশিক সাহেব তো তার সর্বোচ্চটা স্যাক্রিফাইস করেই বাংলাদেশে এসেছেন, এই বাংলাদেশে এসছেন। তো আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করতে চাই, এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত আশিক সাহেবদের মতন একজন ভালো প্রেজেন্টার কি তারা তৈরি করতে পেরেছেন?
আপনি আমাকে দেখান, পারেন নাই তো আপনারা। সো ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে আপনার কাছে যখন 10টা আশিক থাকবে, আপনার কাছে যখন 20টা এরকম প্রোগ্রামের রেফারেন্স থাকবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি এই ধরনের মানে প্রোগ্রামের সমালোচনা করেন। বরং এই মঞ্চ থেকে আমি বিড়া এটার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, দেখেন আপনি কি কখনো ইভেনচুয়ালি ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করে এই ধরনের সমালোচনা আপনি কখনো দেখেছেন এর আগে? তাদেরকে তো সামনে আনা হয় না, তাদেরকে সামনে প্রমোট করা হয় না। আমি আজকে আপনার যমুনা টিভিকে ইনফ্যাক্ট ধন্যবাদ জানাতে চাই যে এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডে যে ভদ্র লোকরা যারা কাজ করেছেন, আপনারা তাদের থেকেও লোকজনদেরকে আজকে সামনে এনেছেন, মানুষরা তাদেরকেও দেখতে চায়। এখন আপনি যে প্রশ্নটা করেছিলেন যে দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট যেটাকে আমরা বলছি, প্রথমত আমাদের এই আজকের এই মঞ্চ থেকে আরেকটা নতুন আলোচনা আমরা শুনলাম, সেটা হচ্ছে যে আমরা এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু আমরা এই সরকারকে গণঅভ্যুত্থানের সরকার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কেন জানেন? কারণ অনির্বাচিত সরকার বললে বাংলাদেশের যে রাজনীতি দাঁড় করানো যায়। অনির্বাচিত সরকার বললে এই সরকারকে সমালোচনা করার অনেক স্কোপ তৈরি হয়ে যায়। বরং আমরা কিন্তু এটাকে পজিটিভলি এই সরকারকে কিন্তু গণঅভ্যুত্থানের সরকারও বলতে পারি। যে জুলাই আগস্ট আপরাইজিংটা হয়েছিল, আপরাইজিং এর সরকারও বলতে পারি। আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। প্রশ্নটা ছিল যে স্থিতিশীল গভর্নমেন্ট থাকলে কি আসলে আমি কুসুম মাহমুদ চৌধুরী বিনিয়োগ সম্মেলন থেকে বের হয়ে এসে সাংবাদিকদের নির্বাচিত সরকারের প্রতি আসলে আস্থা থাকে। দুইটা টেকনিক্যাল ফ্যাক্ট। বাংলাদেশে এবার যে বিনিয়োগ সম্মেলনটা হয়েছে, এই বিনিয়োগ সম্মেলনে সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ইনভাইট করা হয়েছিল। ইট ইজ বিকজ অফ ওয়াই উই শুড নো। কেন? মানে আপনি একটা বিনিয়োগ সম্মেলন করছেন, আপনি তো সংকীর্ণতার পরিচয় দিতে পারতেন, তারা কিন্তু দেয়নি। তারা সকল পলিটিক্যাল পার্টিকে এখানে ডেকেছে, তাদেরকে সামনে সারিতে বসিয়েছে, তারা তাদের কথাগুলো বলেছে, তারা তাদের ম্যানিফেস্টো, তারা কি ধরনের বিনিয়োগ কর্মসূচি তারা হাতে নেবে, তারা এই কথাগুলো বলেছে। এখানে একটি মেসেজ, যেখানে যে সারা পৃথিবী থেকে 50টা কান্ট্রির রিপ্রেজেন্টেশন এখানে ছিল, অলমোস্ট 400+ ডেলিগেশনস এখানে ছিল, তাদের কাছে এই মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যে দেখেন, আমাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, আমাদের মধ্যে ডেমোক্রেটিক্যাল ডিবেট থাকতে পারে, দ্যাট ইজ ওকে, বাট বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের অর্থনীতির প্রশ্নে কিন্তু সকল দল একটা টেবিলে আছে। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে কথাটা বলেছেন, দেখেন স্থিতিশীল গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত গভর্নমেন্ট যদি আমি ধরে নিই, নির্বাচিত গভর্নমেন্টের ক্ষেত্রে যে কোনো দেশই বিনিয়োগের ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গাটাতে আসলে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা বারবার বলেছি। দেখেন এখন পর্যন্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কি মত চেঞ্জ করেছেন? তিনি কি বলেছেন যে না আমি ইলেকশনটা সাথে পর্যন্ত নিয়ে যাব? তিনি তো তার মতে এখন পর্যন্ত অক্ষুণ্ণ আছেন। তিনি তো বলেছেন যে এন্ড অফ দিস ইয়ার অথবা নেক্সট ইয়ারের মিড অফ দিস 26-এ আমরা ইলেকশনের দিকে চলে যাব। কাজেই আমাদের কাছে বারবার যেটা মনে হয়, দেখেন আপনি সত্যটাকে সত্য বলেন, এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত আপনি হবেন না। আপনি আশিককে আশিক বলেন না ভাই, সমস্যা নাই তো।